নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 9:30 মতন বাজে। আজকের দিনটা 24শে বৈশাখ আর ইংরাজিতে 8ই মে। 2013 সালের এই 24শে বৈশাখ 8ই মে দিনটি ছিল কিন্তু বুধবার। আমার শ্রীমতীর তখন 1.5 বছর বয়স, আর সেদিনকে আমি বাড়িতেই ছিলাম, মানে বাপের বাড়িতে ছিলাম। আর রাত্রি তখন ওই 8:30 থেকে 9টার মধ্যে হবে। দাদা বৌদি কিছুক্ষণ আগেই ডাক্তারের কাছ থেকে রিপোর্ট দেখিয়ে ফিরল। মা বৌদির কাছে জলও খেতে চাইলো, বৌদি জলও দিল। আর তার কিছুক্ষণ বাদেই যেন সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে গেল, এবং মার চলে যাওয়ার অনুভূতিটা কিন্তু আমি পুরোপুরি বুঝতে পেরেছিলাম। আর ঘটনাচক্রে সেই সময় কিন্তু ঘরে আমি আর আমার শ্রীমতীই ছিলাম। গত 3 বছর হলো আমি আর দিদি আজকের দিনে যাই রাম ঠাকুরের মন্দিরে, আমাদের যাদবপুরে কৈবল্যধামে যাই। তো প্রথমবার যখন কৈবল্যধামে গেছিলাম সেই সময়টা ছিল কিন্তু আমাদের এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে। সেখানে গিয়ে দেখেছিলাম যে এই আশ্রমে কিন্তু শ্রাদ্ধানুষ্ঠানের কাজও হয়। তাছাড়া তুমি যদি চাও যে কাউকে তুমি ভোগ খাওয়ানোর জন্য তুমি কুপন বিতরণ করতে পারো, সেটাও তুমি করতে পারো। তো সেই সময় থেকে না মনে আমার একটা দাগ কেটেছিল যে আজকের দিনে আমি যদি এরকম কোনো কাজ করতে পারি, হয়তো কোথাও একটা মনে একটু হলেও শান্তি পাবো। তা এই প্রস্তাবটা যখন আমি আমার কর্তামশাইকে দিয়েছিলাম, তিনি তো এক বাক্যে রাজি হয়ে গেছিলেন। তবে কিন্তু আমি আমার যতটুকুনি সাধ্য অনুযায়ী আমি সেটুকুনি করে থাকি। আর আমার কর্তামশাইটি আমার পাশে আছে বলে কিন্তু এই কাজটা আমি করে থাকতে পারি। জানি না প্রত্যেক বছর আমি সবার কতজনের মুখে এই হাসিটা ফোটাতে পারি, বা আগামী কত বছর এইভাবে এই কাজটা করতে পারবো। যদি ভগবানের আশীর্বাদ থাকে আর তোমাদের ভালোবাসা থাকে, আমি কিন্তু এই কাজটা আমার বেঁচে থাকা অবধি এই কাজটা কিন্তু আমি করে যেতে চাই। প্রথমবার যখন এই কাজের জন্য গেছিলাম তখন কিন্তু আমি 20 জনের মতন কুপন কেটেছিলাম। আমার বলাটা উচিত নয় যে কতজনের জন্য, তবুও আমার এই কথার প্রসঙ্গে উঠে আসছে। তো চলো তার আগে বলে নিই, বাড়ি থেকে কিন্তু বেরিয়েই যে 1B ধরেছিলাম, আর 1B ধরলে কিন্তু আমার একদম সুবিধা হয়। আর নেমে পড়েছি যাদবপুরের সুলেখার মোড়, এখান থেকে কিন্তু কিছুটা হাঁটলেই চলে যাব। আর রাস্তায় যেতে যেতে কিন্তু পড়েছিল এই আম গাছটা। এত আম হয়েছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলামই না। আর এই আম গাছটাকে পাহারা দিচ্ছে দেখো, সেটা কিন্তু নজরে পড়লো দিদির। দেখো ওই যে ওপরে বসে আছেন মিস্টার, তিনি কিন্তু পাহারা দিচ্ছেন। আর চলো পৌঁছে গেছি আমি কৈবল্যধামে। আর এখানে হচ্ছিল কিন্তু নাম সংকীর্তন। আর কয়েকদিন আগেই হয়েছে ঠাকুরের উৎসব, তাই প্যান্ডেলটাও কিন্তু খোলেনি। একদিকে ভালোই হয়েছে, যা রোদ ওঠে, এদিকে কিন্তু প্যান্ডেলটা হওয়াতে ছাওয়াটা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তবে এখানে কিন্তু ভোগ কুপন কাটার সময় হলো সকাল 9টা থেকে এই সকাল 11:30 মতন। আর আমরা কিন্তু 11টা বাজে পৌঁছেও গেছি। তো চলো আগে যেই উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটাই আমি আগে পালন করি। আগে আমি এখানে কুপনগুলোকে কেটে নিই। আর চলো এই যে কুপনগুলোকে কেটে নিয়েছি, প্রসঙ্গত বলে রাখি আমি কিন্তু এখানে 30টা কুপন কেটেছি। মানে ওই যে বললাম, যদি ভগবানের আশীর্বাদ থাকে আর তোমাদের ভালোবাসা থাকে, আগামী বছর আমি যেন আরও বেশি সংখ্যক কুপন কাটার ভরসাটা পাই। প্রথম বছর যখন কেটেছিলাম তখন কিন্তু কেটেছিলাম আমি 20টা, তারপরের 2 বছর আমি কেটেছিলাম 25টা। এবারে অনেকটা সাহস করেই আমি 30টা কুপন কাটলাম। তবে জানো তো, যখন এই কুপনটা কাটা মানে কেটেছি, বা আগের গত বছরে, তখন দিদিকে তার এক পরিচিত বলেছিল যে তোরা যে কাজটা করিস খুবই ভালো কাজ, কিন্তু তোরা ভোগ প্রসাদ এখানে গ্রহণ করিস তো? তো আমরা না কোনোবারই এখানে ভোগ প্রসাদ গ্রহণ করি না। তখন দিদি বলেছিল যে না, আমরা তো কুপন বিতরণ করেই চলে আসি। তো তিনি বলেছিলেন যে এটা কিন্তু ঠিক কাজ নয়, ওখানে কিন্তু ভোগ প্রসাদটা গ্রহণ করতে হয়, নাহলে কিন্তু ঠাকুর রাগ করেন। মানে তুই যেই উদ্দেশ্যের জন্য তোর যাওয়া সেটা কিন্তু সফল হয় না। তো এবছর আমরা ঠিক করেছিলাম যে কুপন বিতরণ করে কিন্তু আমরা নিজেরাও ভোগ প্রসাদ গ্রহণ করব। আর সেই কথা মতন আর কি আমরা কিন্তু ওই 30টার মধ্যে নিজেদেরকেও ধরে নিয়েছিলাম। হয়তো তোমরা অনেকেই ভাবতে পারো যে বারবার খালি জনসংখ্যাটা বারবার কেন বলছে, আসলে কথার প্রসঙ্গে না বেরিয়ে আসছে।
আর এতে কিন্তু আমার না আছে কোনো স্বার্থ বা নিজেকে কোনো মহৎ প্রমাণ করারও কিন্তু আমার এখানে কোনো উদ্দেশ্য নেই। আমাকে ঠাকুর যেভাবে চালনা করছেন আমিও কিন্তু সেভাবেই চালিত হচ্ছি, এবং তিনি যদি চান তো আমি আর তোমাদের ভালোবাসা যদি থাকে তো আশা করি আমি সামনের বছর আরও 2-1 বেশি মানুষের মুখে কিন্তু একটু হলেও হাসিটা ফোটাতে পারবো। যখন এই ভোগ কুপনগুলো বিতরণের জন্য আমি বা দিদি দাঁড়াই না, বা যখন কেউ এসে যে বলেন যে কুপন এক্সট্রা হবে, মানে এবং সে যখন টিকিটটি পায় তার মুখের ওই যে পরিতৃপ্ত হাসিটা, সেটা দেখলে কিন্তু মানে নিজেকে ভীষণই খারাপ মনে হয় যে ইস, আমি যদি এরকম প্রত্যেক দিন তার মুখে একটু হাসিটা ফোটাতে পারতাম, হয়তো তখন আমার নিজের কিছুটা হলেও নিজেকে একটু ধন্য মনে করতাম। কিন্তু ওই যে সবসময় তো সম্ভব হয়ে ওঠে না, কোনো একটি বিশেষ দিনে হয়তো আমি তার মুখে একটু হাসিটা ফোটাতে পারলাম। আর এই যে এখানে এটা হলো কি মেন দ্বার, এখানে দাঁড়িয়ে থাকি আমি আর দিদি, এবং ঠাকুরের কৃপাতে আমাদের কিন্তু কাজটা সাফল্যমণ্ডিতই হয়ে থাকে। আর ঠিক এর অপোজিটে জানো তো এদের পার্কিং যে জোনটা আছে, সেখানে একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে। আর সেই তেঁতুল গাছটা এত তেঁতুল হয়ে রয়েছে যে আমি দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু সূর্যের আলোটা এমনভাবে ওখানে পড়ছিল, পুরো অন্ধকার আসছিল, তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারছিলাম না। এই যে এই অপোজিট এই গেটটার আর এই যে তেঁতুল গাছটা দেখো, আমি অনেকবার দেখানোর চেষ্টা করছিলাম, আসলে নিজের দেখতে এতটাই ভালো লাগছিল, তো ভাবলাম আমি তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি। জানি না তোমরা বুঝতে পারছো কি না, গাছটা যেমন বড় আর ততটাই কিন্তু ভরে পাকা তেঁতুল হয়ে রয়েছে। আর সত্যি কথা বলতে প্রত্যেক বছরই কিন্তু এই গাছটাতে এই দিনটাতে এসে দেখি পাকা তেঁতুলে ভরে রয়েছে। আর চলো, মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষের পথেই হয়ে এসেছে। আর আজকে কিন্তু রোদটাও উঠেছে অনেকখানি, সেরকম কিছু একটা খেয়েও আসেনি, ভীষণ জল তেষ্টা পাচ্ছিল। যদিও সকালবেলা তবু আজকে নান নিয়ে এসেছে অফিস থেকে ফেরার পথে, কিন্তু সকালবেলা না তাড়াহুড়ো করে সেরকম একটা কিছু খেতেই পারিনি, তাই নানটা রাখাই আছে। আর এদিকে শ্রীমতী তো গেছে স্কুলে, আর ওদের জন্য কিন্তু মানে টোবোর জন্য আর শ্রীমতীর জন্য ফ্রাইড রাইস আর ডিম কষা করে এসেছি। এদিকে তো এই কাজটা সেরে আমরা ভোগ প্রসাদটা গ্রহণ করে আবার তাড়াতাড়ি ফিরেও যেতে হবে। টোবোর তো আবার 3:30 নাগাদ বেরিয়ে যাবে, টোবো আবার অফিসে, ওর আবার টিফিনটাও করার আছে, দিদিকে টিফিনটা করতে হবে। এই যে এই ঘরটা দেখছো, এখানে কিন্তু শ্রাদ্ধাদির কাজ হয়ে থাকে। আর ওই যে ওদের এখানকার গোশালা, আর এই যে সম্পূর্ণটাই হলো কিন্তু গোশালা। আর ওই যে এদিকে ওই দূরে হচ্ছে কি 2টো গেট, আর ওখানে আছে গিয়ে হাত ধোয়ার জায়গা। মন্দির চত্বরটা অনেকখানি বড়। শীতকালে আসলে কিন্তু এদের এখানে সবজি থেকে শুরু করে ফুলের বাগান দেখলে কিন্তু মন একদম ভরে যায়। তবে যে ফ্রাইড রাইসের ডিম কষাটা করে এসেছি, আর দিদির একদিকে সুবিধাই হয়েছে, দিদি ওটাই টোবোকে টিফিনে দিয়ে দেবে, তো বাড়িতে ফিরে গিয়ে আমাদের সেরকম একটা কিছু চাপ নেই। তবে চেষ্টা করব 2টোর মধ্যেই চলে যাওয়া, শ্রীমতী 2টোর মধ্যে চলে আসবে। আর এদিকে কিন্তু আমাদের কাজ প্রায় হয়ে এসেছে, আর 12টা কিন্তু বাজে। আর এদিকে কিন্তু নাম সংকীর্তন একদমই শেষ হয়ে গেছে, আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এই ভোগ প্রসাদ ঘরে ঢোকার লাইনে। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা এই ভোগ প্রসাদ গ্রহণের ঘরে প্রবেশও করে গেছি। এখন 2-1 আছে ঠিকই, আস্তে আস্তে কিন্তু ঘরটা প্রায় ভরেই গেছিলো।
খুব সুন্দরভাবে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পদ্ধতিতে কিন্তু তারা ভোগ প্রসাদ বিতরণ শুরু করে দিয়েছেন। আর আজকের ভোগ প্রসাদে ছিল অন্ন, তিতার ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, পোলাও, ধোকার ডালনা, আমের চাটনি, পায়েস আর রসগোল্লা। প্রত্যেকটি প্রসাদ ছিল কিন্তু অমৃত সমান। আর এই যে অন্নভোগটিও দেওয়া হলো একদম গরম। শুধু অন্নভোগ বলে না, প্রত্যেকটি প্রসাদ কিন্তু ছিল গরম এবং সুস্বাদু। পায়েসটি তো ছিল গরম এবং অপূর্ব, আর সেই সঙ্গে পোলাওটিও ছিল কিন্তু অপূর্ব, যা কিনা এখনও মুখে লেগে আছে। এমনিতেই প্রসাদ, তার উপরে যেন সবই অমৃত সমান। আমি যদিও বাড়িতে পায়েস, চাটনি বা রসগোল্লা খুব একটা খাই না বা ভালোবাসি না, কিন্তু এখানে প্রসাদটি গ্রহণ করে কিন্তু আমার মুখে লেগে রয়েছে। মনে হচ্ছে যেন ঠাকুরের আশীর্বাদ থেকে আমি কখনোই যেন বঞ্চিত না হই। আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর রাম ঠাকুরের আশ্রমে নিম গাছ কিন্তু কম বেশি দেখতেই পাওয়া যায়। ঠাকুর কিন্তু পরিবেশ প্রকৃতির সঙ্গে একাত্ম থাকতে বেশি ভালোবাসতেন। আর নিম গাছ যেহেতু হিন্দু ধর্মের একটি পবিত্র গাছ, আর যেহেতু পরিবেশের কে অনেকটা সতেজ ও তরতাজা করে রাখে, তাছাড়া তো নিম গাছের অনেক ভেষজ গুণ রয়েছে, সেই কারণে কিন্তু রাম ঠাকুরের আশ্রমে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কম বেশি নিম গাছ দেখতেই পাওয়া যায়। আমরা বেরিয়ে পড়েছি। আর মন্দির লাগোয়া এই দোকানটি থেকে কিন্তু দিদি ঠাকুরের জামা নিল। আমাদের কিছু ঠাকুরের জামা দরকার ছিল। আর এই আসনগুলো দেখো কি ভালো লাগে দেখতে, পদ্ম ফুলের মতন। আমাদের যদিও আছে, আর এই জামা তাই এই আসনগুলো নেওয়া হলো না, নেওয়া হয়েছে ঠাকুরের বেশ কিছু জামা। আর এদিকে দেখো গোপালের এই সজ্জাটা কি ভালো লাগে দেখতে। তবে জানো তো, আমাদের একবার যখন গোপালকে শয়ন দেওয়া হয়েছিল বিছানা করে সুন্দর করে, তারপরেই কিন্তু আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। তারপর থেকে কিন্তু দিদির ধারণা হয়েছে যে আমরা গোপালকে আর কখনোই সেভাবে শয়ন দেব না। আমরা কিন্তু ওই জন্য আর সেই গোপালের ওই বিছানা কেনার উদ্দেশ্যে কখনোই আর সেরকমভাবে আগ্রহ প্রকাশ করি না। আর হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা সুলেখা মোড়ে। এখান থেকে কিন্তু ধরবো আমরা বাস 1B পেলে একদম বাড়ির সামনে। কিন্তু এতক্ষণ দাঁড়িয়েছিলাম যে বাসের দেখা আর পাওয়াই গেল না। বাধ্য হয়ে দিদিকে বললাম যে চলো এগাই, অটো করে বাড়ি ফিরি। দিদিও রাজি হয়ে গেছিল, কিন্তু যেই 10-12 পা গেছি অমনি 1B এসে হাজির। আর আমরাও উঠে পড়লাম 1Bতে। নিশ্চিন্ত হয়ে গেলাম যে বাড়ির সামনে এসে পড়ব। আর যেহেতু ফাঁকা বাসও চলেছে লাফাতে লাফাতে, সেই সঙ্গে আমরাও লাফাচ্ছি আর আমার মোবাইলটিও লাফাচ্ছে। তবে একদিকে নিশ্চিন্ত, এখনও 2টো বাজেনি, 2টোর আগেই বাড়িতে পৌঁছে যাব। আর টোবর খাওয়ারও তৈরি করা আছে। চলো। ও হ্যাঁ, আর এদিকে দিদিকে কিন্তু ফোন করেছিল জয়ন্ত দা, মানে দিদির দাদা, যে সেও আসবে তার 2 মেয়েকে নিয়ে। অনেক দিন বাদে তাদেরকে দেখব। আর ছোট মেয়েকে তো দেখবো অনেক দিন বাদে, মানে এই নিয়ে 2বার দেখব। তো চলো, বিকেলে তারা আসবে, তাদের সঙ্গে দেখা হবে। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে।